জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ, আলিপুর আদালতে পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি ধৃত ছাত্রের আইনজীবী। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত রয়েছে। অমিত, ধৃত ছাত্রের আইনজীবী আজ ঠিক কোন যুক্তিতে তার এই দাবি আবেদন জানালেন? দেখো, ধৃত ছাত্র পরমানন্দের আইনজীবী সুব্রত সর্দার আজকে আলিপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে এই অভিযুক্তের পুলিশি হেফাজতের মেয়াদ কমানো হোক। শনিবার যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিনে পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে। কিন্তু এই জায়গাতে অভিযুক্ত পক্ষের যিনি আইনজীবী তিনি প্রশ্ন তুলছেন যে নির্যাতিতার বাবা যখন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে তিনি যে বক্তব্য রেখেছেন যে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি, তাহলে কেন এই অভিযুক্তকে এত দীর্ঘ 7 দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হবে, এমনটাই কিন্তু তার আর্জি। অন্যদিকে নির্যাতিতার বাবার যে বক্তব্য সামনে এসছে বা তিনি যে সংবাদ মাধ্যমে যে বক্তব্য তিনি রেখেছেন, সেই বক্তব্যকেও রেকর্ডে আনা হোক এবং সেই বক্তব্য যাতে তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন সেই বক্তব্য যাতে প্রিজার্ভ করে, এমনটা কিন্তু তিনি আর্জি জানিয়েছেন আলিপুর আদালতে। ধন্যবাদ অমিত। নির্যাতিতার বাবা কি বলেছিলেন আমরা একবার শুনবো। রাত্রি 9:40-এ আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার প্রতিবাদ, আর সেই রাগে তরুণীর বাড়িতে হামলা যুবকের। ধারালো অস্ত্রের কোপে তরুণী সহ গুরুতর জখম 5। ধূপগুড়ির পূর্ব মাগুরমারি ঘটনা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত বিকাশ রায়। রকি রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে রকি। দেখো, বেশ কিছুদিন ধরেই পূর্ব মাগুরমারি এলাকার বিকাশ রায় নামে এক যুবক প্রতিবেশী যুবতীকে উত্ত্যক্ত করছিল এবং তার বাবা তা প্রতিবাদ করে এবং সেই ঘটনা যাতে পুনর্বার না করে তার জন্য বারবার করে তাকে জানায়। কিন্তু সেই যে প্রতিবাদ করা, তার ফলে কিন্তু এই ঘটনা গতকাল রাতে আচমকায় সেই যুবক ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়া হয় বলে অভিযোগ এবং সেই তরুণী এবং বাড়ির 5 জনকে গুরুতর আহত করে, এলোপাতাড়ি কোপ বসিয়ে দেয় ধারালো অস্ত্র দিয়ে। এরপর ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানা পুলিশ এবং প্রতিবেশীরা কিন্তু আহতদেরকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু 3 জনকে সূত্র মারফত জানা গিয়েছে 3 জনকে রেফার করে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। পল্লী প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রামের বাসিন্দারা কিন্তু ধূপগুড়ি থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন এই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে। ধন্যবাদ রকি। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে নির্দিষ্ট ধারায় আদালতে পেশ করা হলো পুলিশ কাস্টডিতে নিয়ে। সে কি কারণে ঘটালো এবং সে কোন অপারেটিং ওয়েপন দিয়ে কালকে হামলা করেছিল সেটা আমরা তদন্ত করে আমরা পুলিশ পিকেট এবং পুলিশ টহল জারি রেখেছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ছিল আমরা সেটা জানি না, যে অতর্কিতভাবে যে হামলাটা করছে আমরা তো সেটা কিচ্ছুই বুঝতে পারতেছি না যে কি কেন হচ্ছে হামলাটা করলো, এইভাবে ছিনতাইটা করলো এবং হামলাটাও করলো। কতজন আহত? আহত হয়েছে টোটালে 5 জন। তার মধ্যে একজন হচ্ছে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়ছে এবং 4 জন ভীষণভাবে গুরুতর অসুস্থ। একজন তো একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কবর খুঁড়ে দেহের ময়নাতদন্ত। উস্তিতে 10ম শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যুর তদন্ত। কবর খুঁড়ে দেহ ময়না তদন্তের জন্য মর্গে। উস্তি থানার উত্তর কুসুম তালপুকুরের চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, কিভাবে মৃত্যু হয়েছিল এই ছাত্রীর, কেনই বা তাকে এইভাবে কবর দিয়ে দেওয়া হয়েছিল? দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। উস্তি থানা এলাকার যে উত্তর কুসুম তালপুকুর এলাকা রয়েছে সেখানে গত শনিবার এক 10ম শ্রেণীর ছাত্রী রহস্য মৃত্যু হয় এবং এরপরে কিন্তু পরিবারের লোকজন তাকে কবর দিয়ে দেয়। কিন্তু পুলিশের কাছে খবর দেয় যে ওই ছাত্রীর মৃত্যুর মধ্যে কোনো রহস্য রয়েছে। এরপরেই পুলিশ একেবারে গতকাল ঘটনাস্থলে যান এবং উত্তর কুসুম
ছিল, সেখান থেকে ওই ছাত্রীর দেহ পুনরায় কবর থেকে তুলে এবং ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালিকা এক নাবালকের সাথে প্রেম ছিল এবং সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন ওই নাবালিকাকে খুঁজে নিয়ে আসে এবং সেই রাতেই তার মৃত্যু হয়। এ নিয়েই কিন্তু রহস্যের দানা বাঁধে এবং এই ঘটনার পর পরিবারের লোকজন চুপিসারে তার দেহ কবর দিয়ে দিয়েছিল বলে জানা যায় এবং এরপরেই পুলিশের কাছে খবর গেলে পুলিশ দেহ তুলে কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় এবং আজ দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে আবার তুলে দেওয়া হবে। তবে কি কারণে মৃত্যু, তাতে পেছনে কি কারণ রয়েছে তা কিন্তু ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধন্যবাদ। চাকরিহারা রাজ্য বৈঠক, শিবপুর পুলিশ লাইনে এই বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি। চাকরিহারাদের সঙ্গে কথা মুখ্য সচিবের, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস, কি আপডেট? দেখো, এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে। অবশ্য বৈঠকে রাজ্যের ডিজি এবং হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি সেখানে বৈঠক করছেন। কিছুক্ষণ আগে মুখ্য সচিব এসেছিলেন। মুখ্য সচিব এসে কিন্তু এই আন্দোলনকারী তারা কিন্তু বারবার করে আবেদন করেছিলেন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব তাদের সঙ্গে দেখা করে এবং পুরো দায়িত্ব দিয়ে যায় ডিজিকে, যে তাদের যে আবেদন বা তাদের যে আবেদনগুলি রয়েছে সেই আবেদনগুলি লিখিত আকারে এখানে লিপিবদ্ধ করা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী যে সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই তাদের যে আবেদন, সেই আবেদন একটি লিখিত আকারে দেওয়া হবে ডিজির কাছে। আন্দোলনকারীদের একটি দল তারা বৈঠক করছেন, তবে মুখ্য সচিব কিন্তু এই বৈঠকে নেই। মুখ্য সচিব এসেছিলেন, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং তাদের যে দাবি দাবা সেগুলিকে ডিজিকে বলতে বলে, অর্থাৎ ডিজি বা হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছে আবেদন জমা করার জন্য তারা কিন্তু জানিয়েছেন বলে তিনি এই মুহূর্তে হাওড়ার যে শিবপুর পুলিশ লাইন, সেই পুলিশ লাইন থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গেছেন। তবে এখনো পর্যন্ত ভিতরে বৈঠক চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীরা কি বক্তব্য পেশ করে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। অবশ্যই আন্দোলনকারীরা আবেদন করেছিলেন যে মুখ্য সচিবকে তারা তাদের আবেদনগুলি জানাবেন, তাদের যে সেই দাবিগুলো জানাবে, তা কার্যত কিন্তু করতে পারলেন না। সম্ভবত এরপরেই কিন্তু সেই ক্ষোভ যারা বাইরে রয়েছেন আন্দোলনকারীরা, তারা একাধিক ভেবে বা আন্দোলনকারীদের কিন্তু বক্তব্য এটাই, তাদের বলে নিয়ে আসা হয়েছিল। বেশ, বৈঠক থেকে বেরিয়ে কি বলেন আন্দোলনকারীরা আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবাশিস। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ, আলিপুর আদালতে পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি ধৃত ছাত্রের আইনজীবীর। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত রয়েছে। অমিত, ধৃত ছাত্রের আইনজীবী আজ ঠিক কোন যুক্তিতে তাঁর এই দাবি আবেদন জানালেন? দেখো, ধৃত ছাত্র পরমানন্দের আইনজীবী সুব্রত সর্দার আজকে আলিপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে এই অভিযুক্তের পুলিশি হেফাজতের মেয়াদ কমানো হোক। শনিবার যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিনে পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে। কিন্তু এই জায়গাতে অভিযুক্ত পক্ষের যিনি আইনজীবী তিনি প্রশ্ন তুলছেন যে নির্যাতিতার বাবা যখন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে তিনি যে বক্তব্য রেখেছেন যে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি, তাহলে কেন এই অভিযুক্তকে এত দীর্ঘ 7 দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হবে, এমনটা কিন্তু তার আর্জি। অন্যদিকে নির্যাতিতার বাবার যে বক্তব্য সামনে এসছে বা তিনি যে সংবাদ মাধ্যমে যে বক্তব্য তিনি রেখেছেন সেই বক্তব্যকেও রেকর্ডে আনা হোক এবং সেই বক্তব্য যাতে তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন সেই বক্তব্য তাদের যাতে প্রিজার্ভ করে, এমনটা কিন্তু তিনি আর্জি জানিয়েছেন আলিপুর আদালতে। ধন্যবাদ অমিত। নির্যাতিতার বাবা কি বলেছিলেন আমরা একবার শুনবো। রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিহর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার প্রতিবাদ, আর সেই রাগে তরুণীর বাড়িতে হামলা যুবকের। ধারালো অস্ত্রের কোপে তরুণী সহ গুরুতর জখম 5। ধূপগুড়ির পূর্ব মাগুরমারি ঘটনা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত বিকাশ রায়। রকি রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে রকি।
দেখো বেশ কিছুদিন ধরেই পূর্ব মাগুরমারি এলাকার বিকাশ রায় নামে এক যুবক প্রতিবেশী যুবতীকে উত্ত্যক্ত করছিল এবং তার বাবা তা প্রতিবাদ করে এবং সেই ঘটনা যাতে পুনর্বার না করে তার জন্য বারবার করে তাকে জানায়, কিন্তু সেই যে প্রতিবাদ করা তার ফলে কিন্তু এই ঘটনা গতকাল রাতে আচমকায় সেই যুবক ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়া হয় বলে অভিযোগ এবং সেই তরুণী সহ বাড়ির 5 জনকে গুরুতর আহত করে, এলোপাতাড়ি কোপ বসিয়ে দেয় ধারালো অস্ত্র দিয়ে। এরপর ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানা পুলিশ এবং প্রতিবেশীরা কিন্তু আহতদেরকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু 3 জনকে সূত্র মারফত জানা গিয়েছে 3 জনকে রেফার করে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রামের বাসিন্দারা কিন্তু ধূপগুড়ি থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন এই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে। ধন্যবাদ রকি। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে নির্দিষ্ট ধারায় আদালতে পেশ করা হলো পুলিশ কাস্টডিতে নিয়ে। সে কি কারণে ঘটালো এবং সে কোন অপারেটিং ওয়েপন দিয়ে কালকে হামলা করেছিল সেটা আমরা তদন্ত আমরা পুলিশ পিকেট এবং পুলিশ টহল জারি রেখেছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ছিল আমরা সেটা জানি না, যে অতর্কিতভাবে যে হামলাটা করছে আমরা তো সেটা কিচ্ছুই বুঝতে পারতেছি না যে কি কেন হচ্ছে হামলাটা করলো, এইভাবে ছিনতাইটা করলো এবং হামলাটাও করলো। কতজন আহত? এই পর্যন্ত আহত হয়েছে টোটালে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে প্রাথমিক চিকিৎসার পরে হচ্ছে হাসপাতাল থেকে ছাড়ছে এবং 4 জন ভীষণভাবে গুরুতর অসুস্থ, একজন তো একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কবর খুঁড়ে দেহের ময়নাতদন্ত, উস্তিতে 10ম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যুর তদন্ত। কবর খুঁড়ে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে। উস্তি থানার উত্তর কুসুম তালপুকুরের চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, কিভাবে মৃত্যু হয়েছিল এই ছাত্রীর, কেনই বা তাকে এইভাবে কবর দিয়ে দেওয়া হয়েছিল? দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। উস্তি থানা এলাকার যে উত্তর কুসুম তালপুকুর এলাকা রয়েছে সেখানে গত শনিবার এক 10ম শ্রেণীর ছাত্রী রহস্য মৃত্যু হয় এবং এরপরে কিন্তু পরিবারের লোকজন তাকে খবর দিয়ে দেয়। কিন্তু পুলিশের কাছে খবর দেয় যে ওই ছাত্রীর মৃত্যুর মধ্যে কোনো রহস্য রয়েছে। এরপরেই পুলিশ একেবারে গতকাল ঘটনাস্থলে যান এবং উত্তর কুসুম এলাকা ছিল সেখান থেকে ওই ছাত্রীর দেহ পুনরায় কবর থেকে তুলে এবং ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালিকা এক নাবালকের সাথে প্রেম ছিল এবং সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন ওই নাবালিকাকে খুঁজে নিয়ে আসে এবং সেই রাতেই তার মৃত্যু হয়। এ নিয়েই কিন্তু রহস্যের দানা বাঁধে এবং এই ঘটনার পর পরিবারের লোকজন চুপিসারে তার দেহ কবর দিয়ে দিয়েছিল বলে জানা যায় এবং এরপরেই পুলিশের কাছে খবর গেলে পুলিশ দেহ তুলে কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় এবং আজ দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে আবার তুলে দেওয়া হবে। তবে কি কারণে মৃত্যু, তাতে পেছনে কি কারণ রয়েছে তা কিন্তু ময়না তদন্তের পর জানা যাবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধন্যবাদ। চাকরিহারা রাজ্য বৈঠক, শিবপুর পুলিশ লাইনের এই বৈঠকে চাকরিহারাদের 20 জন প্রতিনিধি। চাকরিহারাদের সঙ্গে কথা মুখ্য সচিবের, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস, কি আপডেট? দেখো, এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে। অবশ্য বৈঠকে রাজ্যের ডিজি এবং হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি সেখানে বৈঠক করছেন। কিছুক্ষণ আগে মুখ্য সচিব এসেছিলেন। মুখ্য সচিব এসে কিন্তু এই আন্দোলনকারী তারা কিন্তু বারবার করে আবেদন করেছিলেন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব তাদের সঙ্গে দেখা করে এবং পুরো দায়িত্ব দিয়ে যায় ডিজিকে, যে তাদের যে আবেদন বা তাদের যে আবেদনগুলি রয়েছে সেই আবেদনগুলি লিখিত আকারে সেখানে লিপিবদ্ধ করা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী যে সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই তাদের যে আবেদন, সেই আবেদন একটি লিখিত আকারে দেওয়া হবে ডিজির কাছে। আন্দোলনকারীদের কুচবিহারের একটি দল তারা বৈঠক করছেন, তবে মুখ্য সচিব কিন্তু এই বৈঠকে নেই। মুখ্য সচিব এসেছিলেন, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং তাদের যে দাবি দাবা সেগুলিকে ডিজিকে বলতে বলে, অর্থাৎ ডিজি বা হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছে আবেদন জমা করার জন্য তারা কিন্তু জানিয়েছেন বলে তিনি এই মুহূর্তে হাওড়ার যে শিবপুর পুলিশ লাইন, সেই পুলিশ লাইন থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গেছেন। তবে এখনো পর্যন্ত ভিতরে বৈঠক চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীরা কি বক্তব্য পেশ করে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। অবশ্যই আন্দোলনকারীরা যে আবেদন করেছিলেন যে মুখ্য সচিবকে তারা তাদের আবেদনগুলি জানাবেন, তাদের যে সেই দাবিগুলো জানাবে, তা কার্যত কিন্তু করতে পারলেন না। সম্ভবত এর পরেই কিন্তু সেই ক্ষোভ যারা বাইরে রয়েছেন আন্দোলনকারীরা তারা একাধিকবার ভেবে আন্দোলনকারীদের কিন্তু বক্তব্য এটাই, তাদের বলে নিয়ে আসা হয়েছিল
বেশ, বৈঠক থেকে বেরিয়ে কি বলেন আন্দোলনকারীরা, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবাশিস।